হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সোনা কথা, সবাইকে সুস্বাগতম। আজকের ঘটনাটা শুধু শোনো। একটাই কথা বলবো, প্রত্যেক দিনের মতো একবার করে মনে করিয়ে দিই। আমি জানি তোমরা আমাকে অলরেডি লাইক করে দিয়েছো, তাও বলবো একটা করে লাইক করো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। এবার ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। ঘটনাটা আমাদের পাঠায় হচ্ছে রাধিকা। হ্যাঁ, রাধিকা সেন বলে, দি ভাই আমি এখন রবীন্দ্র ভবনে পড়াশোনা করি। আমার একটা নিজস্ব আজকে ঘটনা তোমার সাথে আমি শেয়ার করব। আজকে প্রথম আমি তোমার চ্যানেলে ঘটনাটা শেয়ার করলাম, আর এই ঘটনাটা আমার সাথে যে ঘটে আমার বাড়ির লোকও পর্যন্ত আজ পর্যন্ত কেউ জানে না। দিদি ভাই ঘটনাটা কিন্তু তুমি নিও। আচ্ছা, ঘটনাটা আমি অবশ্যই রাধিকা তোমার নিয়েছি, আর রাধিকা নামটাও খুব ভালো লাগে আমার। রাধিকা, সাগরিকা, সাগরিকা এক বোন আমাদের আছে, কমেন্ট করে, হোয়াটসঅ্যাপেও আছে। আচ্ছা, ঘটনাটা বলি। আমাদের রাধিকা বলে, দিদি ভাই আমি যখন ক্লাস 12 পাস করলাম, দেওয়া উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি একটা বছর পুরো মানসিক একটা চাপের মধ্যে পড়ে যাই। মানসিক চাপটা কি ছিল আজ পর্যন্ত আমি জানি না। আমার মাথায় সব সময় যেন মনে হতো খুব দায়িত্ব। আমি রাতের বেলা না দিদি ভাই ঘুমাতে পারতাম না। আমি রাতের বেলা কোনো মতে আমার ঘুম আসতো না। আমি অনেক চেষ্টা করতাম ঘুমানোর। একদিন মাকে বললাম, মা আমার রাতের বেলা ঘুম হয় না, আমি রাতের পর রাত মা জেগে থাকি। জানি না, আমার মাথায় একটা চিন্তা, একটা চাপ সব সময় যেন ঘুরতো যে কিছু আমার সাথে খারাপ হবে, কিছু আমার সাথে খারাপ হবে, কিছু একটা খুব বড় আমার কাছ থেকে হারিয়ে যাবে, এরকম একটা আমার মনে সব সময় হতেই থাকতো। আমাদের রাধিকা বলে, দিদি ভাই আমি একদিন এই কথাটা, মানে সবটা না কিছুটা হলো, আমি এমনি খুব চাপা ধরনের মেয়ে। আমার স্বভাবটা, আমি সবার সাথে মিশতে পারি না, আর সবার সাথে হা হা হি হি করে কথা বলা, আমি সেগুলো করতে পারি না। আজ তোমাকে আমি অনেক ঘটনা দেখে বিশ্বাস করে আজকে আমার জীবনের একটা সত্য ঘটনা শেয়ার করছি। রাধিকা বলে, দিদি ভাই আমার একটা খুব কাছের বান্ধবী আছে। আমার তখন সবে বান্ধবীটার সাথে পরিচয় হয়। আমি ওকে বিশ্বাস করার মতো মনে করি, কারণ ও আমাকে যেইভাবে সাপোর্ট করতো, আমাকে বুঝতো। আমি ওকে একদিন বললাম যে, দেখ পিউ, ওর নাম পিউ, পিউ আমার রাতে ঘুম হয় না, আর রাতের বেলা আবার নানা রকম চিন্তা হয় মাথায়, আমি কি করব বলতো। ও আমাকে বলল, দেখ অনেক সময় হয় অনেক নানা রকম পারিবারিক চিন্তা, অশান্তি, পড়াশোনার চাপ, এগুলো থাকলে পারেও মাথায় রাতে ঘুম আসে না। একটা হয় যখন দেখবে তুমি সারাদিন ঘরে রিল্যাক্স করছো, তখন রাতে ঘুম আসে না। আবার একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যখন তুমি অত্যাধিক, তোমার শরীরের একটা এনার্জি আছে, তোমার একটা ইমিউনিটি আছে, তোমার একটা খাটার লিমিট থাকে, তুমি যখন ওই লিমিটটাকে ওভার ক্রস করে যাও তখনও কিন্তু দেখবে রাতে ঘুম আসে না। আমাদের রাধিকা বলে, আমার বান্ধবীটা আমাকে বলল, তুই সকালবেলা মর্নিং ওয়াক কর, মর্নিং ওয়াক করলে দেখবি তোর শরীরটা আস্তে আস্তে ভালো হবে, কেন সকালটা শুরু হবে একটা ওয়ার্কআউট দিয়ে। আর মর্নিং ওয়াক করাটা মাইন্ডে কিন্তু অনেক পজিটিভ ভাইবস আমাদের ঢোকে। সকালে যারা হাঁটে তাদের শরীর, মন, মানসিকতা অনেক অনেক ভালো থাকে। তো সেখানে রাধিকা ওই যে বান্ধবীটা ওকে সাজেশন করে, ওর কথায় ও হাঁটতে শুরু করে। বলছে, দিদি ভাই আমি একটা জিনিস ভাবতাম যে যদি আমি একটু বেলা করে উঠি, 6টা 5:30টার দিকে, আমাকে লোকে দেখবে, লোকে কি বলবে, আমাকে নিয়ে লোকে আলোচনা করবে। আসলে রাধিকা এমন একটা চরিত্রর মেয়ে। রাধিকা বলে, আমি সমাজ থেকে একটু নিজেকে হাইট রাখতে ভালোবাসি, যে সব কিছু ওপেনলি অনেকে করে না, ঘুরছে ফিরছে, খাচ্ছে, বয়ফ্রেন্ড নিয়ে পাড়ায় ঘুরছে, হা হা হি হি, সব কিছু খুব বিলাসিতা দেখাচ্ছে, কাপড় পরে, জামা পরে। আমার মধ্যে না এই জিনিসটা নেই। আমি একটু চাপা, আমি সব দিক থেকে নিজেকে একটু হাইট রাখতে চাই, সেটা আমার বাড়ির পরিবারের দিক থেকেও। তো বাইরের লোক তো ছেড়েই দাও। রাধিকা বলে, দিদি ভাই আমি নিজে নিজে ডিসাইড করলাম যে আমি সকালবেলা করে হাঁটতে বেরোবো, মানে ধরো 3:30 4টে। রাধিকার এই জিনিসটা
যে নিজে ভাবে, এটা ছিল ওর জীবনের চরম ভুল। রাধিকা তার মাকে বলল, মা আমি সকালে হাঁটতে বেরোবো। মা বলল যে ঠিক আছে, সাবধানে যাস, পাড়ার মধ্যে থাকিস, কোনো অলিতে গলিতে ঢুকবি না। কারণ আমিও যখন একটা সময় মর্নিং ওয়াক করতাম, আমার বাড়ির লোক বলতো যে কোনো গলিতে ঢুকবি না, কারণ গলিতে ঢুকলে মোবাইল চুরি হতে পারে, তোমার যদি কোনো সোনার বা রূপোর যদি জিনিস তোমার শরীরে থাকে, অলংকার, সেগুলো ছিনতাই হবার একটা সম্ভাবনা থাকে। তার জন্য বলতো ওপেন রোডের উপর হাঁটবি। আমিও কিন্তু হাঁটতাম, যদি এখন আমার হয় না, রাতে জেগে কাজ করতে হয়, তো সকালবেলা আমার বেরোনো হয় না। যাই হোক, আবার শুরু করলে তোমরা ভিডিও পাবে অবশ্যই। রাধিকা বলে, দিদি ভাই আমি সেরকমই সকালবেলা 4টের দিকে উঠে আমি হাঁটতে বেরোই। এবার প্রত্যেক দিন হাঁটতে যেতাম, আমার ওই মাথার যে প্রেশার, রাতের বেলা ঘুমটা অতটা না হলে 2-2.5 ঘন্টা ঘুমাতাম অনেকটা রাত করে, ওই 2:30-3টের দিকে চোখটা বুঝতাম, সকালবেলা আর উঠতে পারতাম না, এরকম হতো। দেখতাম আস্তে আস্তে আমার মন মানসিকতা শরীরটা হালকা হচ্ছে। আমার বান্ধবী আমাকে বলল, কিরে এখন তুই কেমন আছিস? আমি বললাম যে না, আগের থেকে অনেক বেটার ফিল করছি। ও আমাকে বলল, তোকে তো বলেছিলাম তুই হাঁট, শরীরটা ভালো হবে। আমি ওকে বললাম, তুই আমার বাড়ির সামনে আয়, দুজনে হাঁটবো। ও বলল যে না দেখ, আমার তো বাড়িতে জানিস মায়ের অবস্থা ভালো না, আমার হাঁটাহাঁটি হবে না, তুই সুস্থ থাক, হাঁট। রাধিকা বলে, দিদি ভাই এবার ঘটনাটা শুরু হলো। রাধিকা প্রত্যেকদিন সকালবেলা 4টের সময়, 4:10 এরকম 4টে অ্যালার্ম দিত, কোনোদিন 4:05-10 বেরিয়ে যেত। তো পরে ও ভাবলো যে তখন অনেক লোক উঠে যায়, পাড়ার এলাকার লোক, তাহলে পরে একটা কাজ করি, আরও ভোরে বেরোই। তখন রাধিকা 4:15 আগে, মানে 3:45 ও হাঁটতে বেরোতো। 3:30 অ্যালার্ম দিত, উঠে একটুখানি ও ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে রেডি হয়ে বেরিয়ে যেত। আমাদের রাধিকা বলে, দিদি ভাই প্রত্যেক দিন হাঁটতে 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 একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটিও মর্নিং ওয়াক করতো। ছেলেটি খুব সুন্দর দেখতে দিদি ভাই, আর ছেলেটির গা দিয়ে না খুব সুন্দর একটা পারফিউমের স্মেল বেরোতো। আমি ছেলেটার সাথে কথা বলতে বলতে হাঁটতাম, কখনো আগে, কখনো পরে, কখনো সাথে সাথে। ওর যে গায়ের একটা সুন্দর স্মেল, আমার মন মুগ্ধ হয়ে যেত। আমি না সারা দুনিয়া আমার কে আছে আমি সব ভুলে যেতাম যতক্ষণ ছেলেটা আমার সাথে থাকতো। অনেক দূর হাঁটতে হাঁটতে দুজনে কথা বলতে বলতে যেতাম। ফুরফুরে একটা হাওয়া, সকালে মানে পাখির শব্দ, আস্তে আস্তে সূর্যের আলো পৃথিবীর মাটিতে মাটিতে এসে পড়ছে, মানে সে একটা খুব সুন্দর অনুভূতি যেটা আমি বলে বোঝাতে পারবো না। ছেলেটার সাথে হাঁটতে হাঁটতে প্রত্যেক দিন ও একটা ছাতিম গাছ ছিল আমাদের পাড়ার মোড়ে, ওইখানে দাঁড়িয়ে থাকতো। আমি দূর থেকে যখন মোড় বেঁকে গলি ধরতাম, তখন আমি দেখতাম যে ওই তো ও দাঁড়িয়ে রয়েছে, গলি থেকে বেরোলেই মেন রাস্তা। আমি আর ও দুজনে হাঁটতাম। ছেলেটা আমার সাথে কথা বলতো, কোনোদিন ও আমার ফোন নাম্বার চাইতো না। আমিও কোনোদিন বলতে পারতাম না যে তোমার নাম্বারটা দাও, অথবা ওর সাথে আমি কোনোদিন ফোন দেখিনি দিদি ভাই। আমরা যেরকম অনেকেই মর্নিং ওয়াক করি হেডফোন দিয়ে গান শুনতে শুনতে, হাতে ফোন নিয়ে, অনেকে গান এমনি চালিয়ে স্পিকারে যায় হাঁটে, ছেলেটার কাছে কোনো দিন ফোন আমি দেখতাম না, কিছুই থাকতো না। আর ছেলেটিকে আমি লক্ষ্য করতাম একটাই পোশাক পরে প্রত্যেক দিন মর্নিং ওয়াক করতে আসতো। ছেলেটা আমার থেকে বেশ লম্বা, সেরকম দুধের মতো ফর্সা, সেরকম সুন্দর দেখতে, এত অপূর্ব ছেলে আমার চোখে প্রথম দেখা। আর সব থেকে বড় কথা, ওর যে গায়ের একটা সুন্দর স্মেল, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ছেলেটার সাথে প্রায় 2-3 মাস কন্টিনিউ হাঁটার পর ছেলেটাকে একদিন আমি নিজে থেকে প্রপোজ করলাম দিদি ভাই। আমি ওকে বললাম, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? আমাকে বলল না। কথা বলতো খুব আস্তে, মানে ওর সামনে যদি মাথাটা নিয়ে দাঁড়াও তাহলে ওর গলার ভয়েস শুনতে পারবে। ও বলল না। আমি বললাম, তোমার আমাকে কেরম লাগে? একটা মুচকি হেসে বলল, বেশ ভালো। আমি বললাম, আচ্ছা আমি তোমার অনুমতি নিয়ে আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? ও আমাকে বলল, তুমি আমার গার্লফ্রেন্ড হবে? তুমি তো আমার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কিচ্ছু জানো না, তাহলে তুমি আমার গার্লফ্রেন্ড হবে? তখন আমি ওকে বললাম, তাতে কি হয়েছে, এই তো তোমার সাথে আজকে প্রায় 2.5-3 মাস ধরে হাঁটছি একসাথে পথ, এই পথটা আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই, যত বছর তুমি আছো আমি আছি। ও হেসে বলল,
খুব ভালো করে ভেবে বলো। তবে আমারও তোমাকে খারাপ লাগে না। তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল আগে? তখন আমি বললাম যে না, আমি বয়ফ্রেন্ড কোনোদিন করব বা কোনো ছেলের প্রতি আসক্ত আমি কোনোদিন হইনি। আমার কাউকে ভালোই লাগেনি। তোমার সাথে হাঁটতে হাঁটতে আর তোমার যে গায়ের একটা সুন্দর গন্ধ, সারাদিন যেন আমি কলেজে যখন থাকি, আমি যখন বাড়িতে থাকি, যখন আমি কোচিং ক্লাসে যাই, যখন আমি আমার মা বাবার সাথে শপিং মলে শপিং করতে যাই, আমি যেন চারপাশে তোমাকে অনুভূতি করি। তোমার গায়ের সুন্দর একটা যে স্মেল বেরোয় সেটা আমি সর্বত্র পাই। কেন বলো তো? তখন ও আমাকে মুচকি হেসে বলল, আসলে তুমি আমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছো, যার কারণে তুমি আমাকে সব জায়গায় পাও। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আজকের পর থেকে আমরা দুজন দেখা করব। তুমি না 3টের সময় বেরোবে। আমি বললাম 3টের সময়? বলল হ্যাঁ। ভালো কথা। আমি আর ও দুজনে মিলে রাত 3টের সময়, ও আমার বাড়ির থেকে কিছুটা দূরে 5-10 মিনিট পথ ওখানে দাঁড়িয়ে থাকতো, ওই ছাতিম গাছতলা ছেড়ে দিল। ও তখন আমাকে বলল যে প্রত্যেক দিন 3টের সময় তুমি বেরোবে, আমরা দুজন অনেক হাঁটবো, ঘুরবো, কথা বলবো, কোনো জায়গায় গিয়ে বসবো। আমি বললাম ভোর 3টের সময় হাঁটতে বেরিয়ে তুমি কোথায় বসবে? ও আমাকে বলল, তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব, তোমার কোনো ভয় নেই, কেউ তোমাকে দেখতে পাবে না। তারপর আমাদের বোন বলে, দিদি ভাই আমি তোমাকে আজকে বলতে আমার কোনো লজ্জা বোধ বলে কিছু হচ্ছে না, কারণ আমি তোমাকে খুব ট্রাস্ট করি। আর সেই জায়গা থেকে তোমাকে বলছি, তুমি বলতে পারো সবাইকে। আমি ওর সাথে 3টের সময় দেখা করতাম দিদি ভাই, আমি রাতে ঘুমাতামই না ওর সাথে দেখা করার জন্য। আমার মনটা অস্থির করতো কখন 3টে বাজবে। সারা রাত 11টার সময় খাওয়া দাওয়া করে খাটের উপর শুয়ে নিজের ঘরে শুধু ঘড়ি দেখতাম কখন আমি উঠে ওর কাছে যাব। কিন্তু দিদি ভাই সারাটা দিন আমি যে ঘুমাতাম না রাতে, আমার কোনো কষ্টই হতো না, কোনো ক্লান্তি উইকনেস কিছুই মনে হতো না। জানো দিদি ভাই, ও আমাকে এমন একটা জায়গায় নিয়ে যেত, চারপাশে না সুন্দর ফুলের বাগান, আর বসার একটি মাত্র মানে র্যাক করা ছিল, সিমেন্টের র্যাক মতো থাকে না, দুজনই বসতে পারবো এরকম একটা জায়গায়। আমি লক্ষ্য করতাম ওর সাথে থাকতাম যখন, যে চারপাশে যেন কেউ নেই, শুধু ও আর আমি। যেই রাস্তা দিয়ে দিদিভাই হাঁটতাম সেই রাস্তায় ও আর আমি ছাড়া কেউ 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 নেই দিদিভাই, বিশ্বাস করো। ও আমাকে একদিন ওই জায়গাটায় নিয়ে গেল। আমি বললাম বাবা কত ফুল। আমাকেও বলল, দেখো রাধিকা, একটাও গাছে হাত দেবে না, ওদেরও তো প্রাণ আছে, ওরাও বেঁচে থাকতে চায়। যদি নিজে থেকে ঝিমিয়ে পড়ে তাহলে পারে ওদের আয়ু অতটাই, কিন্তু ওরা ফুটে আছে, ওদেরকে টেনে উকড়ে তুলবে না, ওদের কষ্ট হবে। আমি বললাম ঠিক আছে। একটি গোলাপ তুলতে গেছিলাম, ও আমাকে হাত ধরে বারণ করলো, বলল তুলো না। তারপর দিদি ভাই আমি ওর সাথে যেতাম, গাছে গাছে কত ফুল। আমি ভাবতাম এত ফুল ফুটে আছে, ফুলগুলো কেউ তোলে না, এখানে তো আর কেউ আসে না, ও আমাকেই নিয়ে আসে দিদি ভাই। তারপর আমার ওর সাথে সেই বাগানে নানা রকমভাবে শারীরিক সম্পর্ক হতে শুরু হলো। একটার পর একটা, একটার পর একটা, দিনের পর দিন ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হতো ওখানে। দিদিভাই আমি খুব ভয় পেতাম। একটা আমি ইয়ং মেয়ে, কুমারী, যদি একটা খারাপ কিছু হয়ে যায়, আমি তো বাড়িতে কাউকে ওর কথা বলিনি, ওরও বাড়ি কোথায় আমি জানি না, আমি ওকে না করতে পারতাম না দিদিভাই। তারপর একদিন আমি ওকে সকালবেলা জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কি একটা কথা জিজ্ঞেস করব? আমাকে ও বলল, হ্যাঁ বলো কি কথা। আমি ওকে বললাম, আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমি তো তোমার বাড়ি চিনি না, তুমি কোথায় থাকো একটু বলবে? ও আমাকে তখন বলল যে আমার বাড়ি তোমারই বাড়ির মতো আছে, আমারও বাড়ি এই পৃথিবীতে থাকি, কেন আমাকে মানুষের মতো দেখতে না? শুধু না কথাকে কাটিয়ে দিত, ঘুরিয়ে দিত, অন্যভাবে কথাটাকে না ও প্রেজেন্টেশন করতো। আমি যেই কথা ওকে জিজ্ঞেস করতাম ও এমনভাবে ঘুরিয়ে কথা বলতো, আমি সেই কথাটা ভুলে যেতাম। আমি ওকে বললাম যে না না এ মা, আমি সেই কথা তোমাকে বলছি না গো,
আসলে আমি ভাবি যে যদি তোমার সাথে আমার বিয়ে হয় তাহলে পারে আমার শ্বশুর বাড়ি কোথায় হবে, দেখো বাড়িতে কি বলবো। আমাকেও বলল, না না এখন কিছু বলতে হবে না, জানো তো ঠিক সময় আসলে আমি তোমার বাড়ি চলে যাব, তোমাকে কিছু বলতে হবে না। দিদি ভাই এরকম করে ও আমাকে বারণ করতো, আমি ওর কথা এক কথায় মেনে নিতাম, শুনে নিতাম। আর দিদি ভাই আমরা দিনের পর দিন ওইখানে, ওই যে বাগানটা ফুলের বাগান, ওখানে গিয়ে আমরা নানা রকমভাবে শারীরিক সম্পর্ক করতাম, ফিজিক্যাল, মানে আমরা খুব কাছে দুজন আসতাম। এরকম করতে করতে একদিন আমি বাড়িতে আসতে আমার মা আমাকে বলল, দেখ ভোর 3টের সময় তুই আর বেরোবি না, ঠিক আছে? আমি বাড়িতে ওই নিয়ে মাকে বোঝালাম, না মা ভোর 3টের সময় বেরোবো, আমার তো শরীর খারাপ লাগে না মা, আমি তো ঠিক আছি। আমার মা আমাকে অনেক করে সেদিন দুটো কথা বলে বলল, একটা ইয়ং মেয়ে ভোর 3টের সময় বেরোস, আশেপাশের লোকজন আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে, কেউ হয়তো আশেপাশের দেখেছে আমি যখন বেরোই। মা কি করলো, পরদিন থেকে চাবি নিয়ে নিজের কাছে শুতো, বাবা মায়ের কাছে, আমি যাতে আর না বেরোতে পারি। আমার খুব কান্না পেত দিদি ভাই, আমি ঘরে ভাঙচুর শুরু করলাম, আমি ওর সাথে দেখা করতে পারতাম না, আমার কাছে কোনো নাম্বার ছিল না। আর দিদি ভাই সব থেকে বড় কথা, আমি ওর সাথে মিশতাম, একটা মোহর মধ্যে থাকতাম। আমি আজ পর্যন্ত ওর নাম জানি না দিদি ভাই, ওর নাম কি ছিল। আমি একদিন জোর করে মা বাবার শত অশান্তি করে সারা রাত 3টের সময় বেরোই, আমি ওকে আর খুঁজে পাইনি দিদি ভাই। তারপর আমি ওকে অনেক খুঁজেছি, আমার বান্ধবীটাকে বললাম, আমার বান্ধবী বলল যে তুই যেরকম ছেলে বলছিস ওরকম ছেলে তো তোদের এলাকাতে নেই, ওরকম ছেলে তোদের এলাকাতে যদি না থাকে তাহলে সেই ছেলেটা সকালবেলা মর্নিং ওয়াক করতে 3টের সময় ওখানে কি করে দাঁড়িয়ে থাকতো? যদি ওখানেরই ছেলে হতো, বাড়ি যদি আশেপাশে হতো, তাহলে পরে তো কোনোদিন না কোনোদিন দেখা হতো। আর এরকম ছেলে যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল, আমি না মিশলেও আমার ওই বান্ধবীর ছিল, ওর যে বয়ফ্রেন্ড ছিল, আরও বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ড সবাইকে বলল যে এরকম ধরনের একটি ছেলে তোরা খোঁজ করে বের কর। ওরা আমার পাড়ায়, আমার পার্শ্ববর্তী যে এলাকা আছে সব জায়গায় খোঁজ করেছে দিদিভাই, ওই রকম ছেলে আমাদের পাড়ায় কেন, আমাদের এলাকাতে নেই। আমি জানি না সেই ছেলেটা কে ছিল, সেই ছেলেটা আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেই ছেলেটাকে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। কিন্তু দিদিভাই আজ কিছুদিন যাবৎ আমি ছেলেটাকে প্রত্যেক দিন রাতের বেলা স্বপ্নে দেখি, আমাকে ছেলেটা এসে বলে, কি গো তুমি এলে না? প্রত্যেক দিন আমাকে ও দূর থেকে না আমি দেখতে পাই পেছনে আবছা আবছা সেই যে ফুলের বাগান, সেই ফুলের বাগানটা, আর ও আমাকে এরকম করে বলে, কি গো রাধিকা তুমি এলে না? প্রত্যেক দিন আমাকে এসে একই কথা বলে, রাধিকা তুমি এলে না। আমার গা কাটা দিচ্ছে। ঘটনাটা যখন বোন আমাকে ফোনে বলছিল হোয়াটসঅ্যাপে, আমার তখনই পুরো শরীর শিহরণ দিচ্ছিল। বোনকে আমি বললাম হতে পারে কোনো দুষ্ট ছেলে ছিল। বোন বলছে, দিদি ভাই তুমি ব্যাপারটা বুঝলে না, কারণ ওই যে ছেলেটা হয়তো কেউ দুষ্ট ছেলে ছিল, কেউ হয়তো কারোর বাড়িতে ঘুরতে এসেছিল, আমার সাথে 3-4 মাস হয়তো কাজে এখানে কেউ এসেছিল, হতেই পারে। কিন্তু দিদি ভাই ওই যে ফুলের বাগান, ওই বাগান আজ পর্যন্ত খুঁজে পাইনি। কোন রাস্তা দিয়ে আমায় নিয়ে যেত আমি আজ পর্যন্ত খুঁজে বন্ধুদের বান্ধবীদের কাউকে বলতে পারিনি। আর সব থেকে বড় কথা দিদি ভাই, তুমি বিশ্বাস করবে না, আমি ছেলেটাকে কিছু বলতে পারি না। ও প্রত্যেকদিন রাতে আমাকে স্বপ্নে আসে, এসে আমাকে বলে, রাধিকা তুমি এলে না, একটাই কথা, রাধিকা তুমি এলে না। আর আমি মানে কি বলবো দিদিভাই, অঝরে কাঁদি, আমি ছেলেটাকে খুঁজে পাইনি। আর আমি যে রাস্তা দিয়ে যেতাম কোনো লোক থাকতো না দিদিভাই, সেই ফুলের বাগান, ওখানে এত ফুল, ওখানেও কোনো মানুষ থাকতো না দিদিভাই। আমি জানি না আসলেও আমি কার সাথে দেখা করতে যেতাম, কার সাথে আমি সহবাস করেছি, সে কে ছিল। আর যদি সে মানুষ হতো তখন আমিও বুঝলাম সত্যি তো তাই। আর যদি সে কোনো মানুষই হতো তাহলে পারে সেই যে ফুলের বাগান,
সেই ফুলের বাগানে তো হেঁটে হেঁটেই যেত। একটা মোহর মধ্যে থাকতো বোন, বলে তার গা দিয়ে যে একটা সুন্দর মিষ্টি সুবাস দিদিভাই, যে কোনো মেয়ে না পাগল হয়ে যাবে। ওর গায়ের ওই সুন্দর একটা স্মেল বেরোতো, মানে তুমি সব ভুলে যাবে ওর সামনে দাঁড়ালে। ওর চোখের দিকে তাকালে তোমার পুরো পৃথিবী মনে হবে ওর চোখেই রয়েছে। দিদিভাই, সেই ফুলের বাগান আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। আর এও না যে আমি গাড়ি করে অনেক দূরে আমি যেতাম, ও আমাকে নিয়ে যেত, এরকমও না দিদিভাই। তাহলে সে কে ছিল? আমি ওই ছেলেটার ফটো তো পাইনি কোনো, কিন্তু যেরকম ও ওর বর্ণনা দিয়েছে, আমি সেই বর্ণনায় অনুমান করে যেটা বুঝেছি, সে আর কেউ ছিল না, সে একজন জিন ছিল যে ওর সাথে মানে শারীরিক সম্পর্ক করেছে। আজও বোন বলে দিদিভাই, আমি রাতের বেলা যখন ঘরে একা থাকি ওর কথা মনে করি, যখন ওর স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায় দিদিভাই, তুমি বিশ্বাস করবে না, আমি এখনো আমার ঘরে ওর ওই গায়ের সুন্দর মিষ্টি গন্ধ পাই। এটা আমি কোনো তোমাকে বলছি যে যে আমি পাগল হয়ে যাচ্ছি, বা ধরো এটা আমার মানে মনের ভুল, এরকম না দিদিভাই। কারণ ওই যে গায়ের সুন্দর মিষ্টি গন্ধ, সেই গন্ধটা শুধু আমি না, আমার মাও পেয়েছে। কারণ সকালবেলা যখন আমার রুমে লাইটটা অন করে আমি বসে থাকি, কান্নাকাটি করি, আমি আজও আমার মাকে বাবাকে বলতে পারিনি। আমার মা এসে যখন গেটে নক করে, আমি গিয়ে যখন দরজা খুলি, মা তখন বলে, কি রে, তুই কি কোনো ধূপ দিস ঘরে, কি পারফিউম তুই ইউজ করছিস? একটা তোর ঘরে কি সুন্দর সুন্দর একটা মিষ্টি সুবাস বেরোচ্ছে, মনটা যেন শান্তি শীতল হয়ে যায় দিদিভাই। আমাকে বোন বলে দিদিভাই, আজও আজও সেই সুন্দর গন্ধ আমার ঘরে ভোর রাতে বেরোয় দিদিভাই। কিন্তু ও আমাকে যে স্বপ্নে বলে, কিন্তু ও তো বাস্তবে আসে না, তাহলে ওই গায়ের গন্ধ দিদিভাই কোথা থেকে বেরোয়? সবই চমৎকার বোন, সবই চমৎকার। তুমি যার সাথে মিশতে, সে কোনো সাধারণ মানুষ ছিল না, সে কোনো জিন ছিল। হয়তো সেই জিন তোমার কাছে আবারও আসবে, এটা আমি তোমায় বললাম। হয়তো ওই রূপে না আসলেও কোনো একটা রূপে ঘুরে তোমার কাছে ও আসবে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আরও একটি ঘটনা তোমাদের আমি শোনাবো। আমাদের পম্পা হালদার বোন এই রিসেন্ট ওর সাথে ঘটে যাওয়া, বলে দিদি ভাই, আমাদের দোতলা বাড়ি কমপ্লিট হচ্ছে, এখনো পুরোটা হয়নি, এখনো পুট্টি হবে আর রং হবে। বলছে দিদি ভাই, আমাদের বাড়ির পাশে যে নতুন বাড়িটা হচ্ছে তার পাশে একটা টালি দিয়া একটা বাড়ি আছে। ওই বাড়িতে স্বামী স্ত্রী আর একটি ছেলে থাকে। ওরা আমাদেরকে বাড়িটা যখন একতলা করে, দোতলাটা হয়নি, পুরোটাই অর্ধেক হয়ে পড়ে আছে, তখন পাশের বাড়ির ওই মেয়ে দাদা বৌদিটা বলে যে, আচ্ছা পম্পা, তোমাদের এই বাড়িতে কেউ থাকে রাতের বেলা? আমরা বললাম না। বলল, তোমাদের বাড়িতে মনে হয় যেন কেউ থাকে, কারণ কথা বলার শব্দ হয়। তখন ভাবলাম হয়তো কোনো পাড়ার ছেলে মেয়ে অনেকে আছে না, ভোর রাতে বেরোয়, তো যেরকম আমরা আগের ঘটনা পেলাম, সেটা তো একটা অন্য ব্যাপার। আর অনেকে আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সারাদিন দেখা করার কোনো সুযোগ পায় না, সকালবেলা বাবা মায়ের চোখে ফাঁকি দিয়ে, এরকম আমাদের এখানেও আছে, বেরোয়, বেরিয়ে ফাঁকা জায়গায়, ফাঁকা ভাঙা বাড়ি, যে বাড়ি এখনো তৈরি হয়নি, মাঠে ঘাটে গাছের আড়ালে অনেক রকম নোংরামি করে, ওটাই ওদের ভালোবাসা। তো সেখানে দাঁড়িয়ে বলছে রাতের বেলা এরকম ঘর থেকে নানা রকম শব্দ আসে। আর অনেকবার নাকি সেই পাশের বাড়ি দাদা বৌদি সকালবেলা উঠে দেখেছে আমাদের ছাদে নাকি একজন কেউ হাঁটাহাঁটি করে, মহিলা। বলে তার কখনো মুখ দেখতে পায় না, তার নাকি অনেক লম্বা লম্বা চুল, আর সে নাকি পেছন ফিরে দাঁড়িয়ে থাকে, কোনো সময় হাঁটে, কিন্তু তার মুখ দেখতে পায় না। তো পেছনে যে দাদা বৌদি টালির বাড়ির, ওরা অনেকবার ভেবেছে তার সাথে কথা বলবে, কিন্তু তারা সাহস পায়নি আমাদের অনুমতি না নিয়ে। কে না কে, মহিলা যখন হয়তো বাড়িতে কাউকে আমরা রেখেছি, নিচের ঘরগুলো তৈরি হয়ে গেছে, উপরে হয়নি, তো তখন আমাদের পম্পা বলে যে না, আমাদের বাড়িতে কেউই থাকে না। আর সব থেকে বড় কথা, এখনো বাড়ি তো জলের ব্যবস্থা নেই, একটা মানুষ থাকলে তো তার বাথরুম পেতে পারে বা কিছু একটা সমস্যা হতে পারে, জল তো লাগবে, তার জন্য আমরা এখনো বাড়িতে কাউকে রাখিনি, তো সেখানে কাকে দেখে?
আমাদের বোন বলে, দিদি ভাই আমি আমার হাজবেন্ড দুজনে একদিন ভাবলাম গরমের সময় এই 2024-এ বলছে গিয়ে থাকবো রাতের বেলা, যে পাশের বাড়ির ওই বৌদি দাদা এক কথা বলে কি ব্যাপার। আমাদের বোন বলছে, দিদি ভাই আমরা যেদিন রাতে গিয়ে থাকি আমরা সারা রাত ঘুমাতে পারিনি দিদি ভাই। ছাদের উপর মনে হয় যেন বড় থান ইট কেউ যদি ছাদের মধ্যে এরম করে ধাম ধাম করে মারে ছাদের মধ্যে মেঝেতে, ঠিক ওই রকম মনে হচ্ছে কেউ যেন ইট দিয়ে কোনো সময় একবার এইদিকে করছে শব্দ, আবার মনে হচ্ছে কিছুটা দূরে আবার ঠুকছে ইটটা, আবার মনে হচ্ছে কিছুটা দূরে আবার ইট ঠুকছে, আবার মনে হচ্ছে সারা রাত দিদিভাই ওই উপরে মনে হচ্ছে যেন কেউ ভারী ইট বা কোনো জিনিস ঠুকছে, এরকম সারা রাত আমরা শব্দ পাই। তো পম্পা বলছে, দিদিভাই আমার হাজব্যান্ডকে বললাম চলো না উপরে গিয়ে দেখি। আমার হাজব্যান্ড বলছে আমার এত সাহস নেই, আমি উপরে গিয়ে দেখবো পারবো না। ও গেল না দিদিভাই উপরে দেখতে। দিদিভাই খুব ভয় পাই, খুব ভয় পাই, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমরা সকালবেলা বেরিয়ে চলে আসি, আমরা ছাদে উঠিও নি, মানে আমার হাজব্যান্ড এত ভয় পায়, সারা রাত ঘুম হয়নি। তো এই কথাটা এসে ওর বাবা মাকে বলে, মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে। যখন ওনাদের বলা হয় তখন ওনারা একটাই কথা বললো যে তোরা ওই বাড়িতে যতদিন তৈরি না হচ্ছে যাস না, কারণ গেলে তোদের কোনো জীবনে একটা বিপদ হতে পারে। তখন বলছে কেন? তখন তার শ্বশুর শাশুড়ি বলে যে ওই বাড়িটা যখন মানে জমিটা নেওয়া হয় তখন ওরা মাটিটা একজন তান্ত্রিককে দেখিয়ে বন্ধন করিয়েছিল। এবার সেই জমিটা বন্ধন করতে অনেক টাকা নেয়। এবার কি করে সেই মানে পম্পার শ্বশুর আর শাশুড়ি টাকাটা পুরো কমপ্লিট করেনি। তখন সেই যে মুসলমান যে ওঝা না তান্ত্রিকের কাছে কাজ করিয়েছিল সে তাদের ফোন করে বলে তোরা যদি বাড়ির অনেক টাকা চেয়েছিল, যদি এই টাকা না দিয়ে যদি ঘরবন্ধন করিয়ে নিয়েছিস আমি সেটা কাটবো না, কিন্তু তোদের বাড়িতে আমি খারাপ জিনিস পাঠিয়ে দেবো, তোরা ওই বাড়িতে থাকতে পারবি না। এইদিকে পম্পার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, পম্পা বলে দিদিভাই ওদের ক্যারেক্টারটাই এরকম, ওরা না মানুষের টাকা মারে, ওদের ক্যারেক্টার বহু মানুষের কাছ দিয়ে টাকা নিয়ে টাকা ওরা ওরকম দেয় না, চিটিংবাজি করে শ্বশুর আর শাশুড়ি। বলে দিদিভাই ওই জন্য এই বাড়িটা আমার পুরোটাই কিন্তু আমার স্বামীর পয়সায় তৈরি করা, আমরা ওখানে চলে যাব বলে করছি, কিন্তু ওখানেও আমার শ্বশুর আর শাশুড়ি একটা গন্ডগোল পাকিয়ে রেখে দিয়েছে। এখন জানতে পারি যে এই মুসলমান যে ওঝাটার কাছে গেছিল সে ওই ঘরে এমন একটা জিনিস চালান করে দিয়েছে তুমি ওই বাড়িতে গিয়ে বসবাস করতে পারবে না। এবার আমাদের পম্পা বলে দিদিভাই আমি শাশুড়ি মা কাজ দিয়ে ঠিকানা নিয়ে ওনার কাছে যাই, ওনার সমরাপন্ন হতে উনি লোক বসে রয়েছে সেই ঘরে, আমাদের বলছে বেরিয়ে যা, এখান দিয়ে চলে যা, একদম ঢুকবি না। তখন পম্পার হাজবেন্ড পায়ে হাতে ধরে সব লোকের সামনে, বলে দিদিভাই ছি 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 কি লজ্জা করছে। হাতে পায়ে ধরে বললাম আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের চরিত্রটাই ওরকম বাবা, ওই বাড়িটা আমার স্বামীর, তুমি আমাদের উদ্ধার করো, তোমার কত টাকা বলো দেব। বলে 1 লাখ টাকা দিতে হবে। দিদিভাই সবে নতুন নতুন বাড়ি করছি দিদিভাই, কত টাকা গোলাতে এখনো পর্যন্ত অর্ধেক দিয়ে পড়ে আছে। এখন সেই যে ওঝা মানে যে তান্ত্রিক না ওঝার কাজ দিয়ে কাজ করিয়েছে সে এখন বলছে পুরো 1 লাখ টাকা আমাকে তোরা দিবি, তারপর আমি যে খারাপ করে রেখেছি সেই কাজ আমি কাটাবো, তারপর গিয়ে আমি তোদের ওখানে বসবাস করতে দেবো। আমার টাকা না পেলে আমি কাউকে থাকতে দেবো না ওখানে, তোদের ওই বাড়ি বিক্রি করতে হবে। দিদিভাই খুব সমস্যায় পড়েছি, ওই বাড়ি কোনো রকমে আমরা ভোগ করতে পারবো না, এখন 1 লাখ টাকা দিতে হবে ওনাকে, না হলে কিচ্ছু হবে না। আমরা পুলিশ থানাও যদি করি, পুলিশ থানা করলেও কে বিশ্বাস করবে? এসব তো কেউ বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করবে না। তুমি যতই দেখাও টাকা দিচ্ছি পয়সা দিচ্ছি এই দিচ্ছি, পুলিশ বলবে তোমরা কি পাগল এসব করতে গেছো। বলছে দিদিভাই আমরা একদম ফেসে গেছি, কি করব। আমাকে বোন অনেক করে বলেছে যে দিদিভাই তুমি এই বিষয়টা দেখো। তবে বোন আজকে আমি এই সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়েই বলছি, যে জিনিসটা তোমার শাশুড়ি মা শ্বশুর মশাই করেছে, যে কোনো মানুষের কাছ দিয়ে কাজ করালে তাকে দক্ষিণে দিতে হয়, যদি তুমি দক্ষিণে 1 টাকাও আটকে রাখো সেই কাজ হয় না, হবেই না। তুমি যেই কাজের জন্য নেবে সেই কাজ আর উল্টো হয়, সেই কাজ হয় না, এটা মানুষ বোঝে না। সবসময় গুরু যে তাকে দক্ষিণে দিতে হয় তবেই কিন্তু কাজ হয়।
যাই হোক, দুটো ঘটনা তোমাদের বললাম, কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ বোন, পম্পা, তোমাকে একটা কথা বলে রাখি, তোমার কাজ আমি করব কি করব না সেটা তো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে জানাবো। তবে একটা কথা বলবো, যে মানুষটার টাকা তোমার শাশুড়ি মা শ্বশুর মশাই মেরে দিয়েছেন, মানে কাজ করিয়ে টাকা দেননি, আমি বলবো তাকে, তোমার শাশুড়ি আর শ্বশুর মশাইকে বলো, যে টাকার কথা হয়ে কাজটা করেছেন, বাড়িটা বন্ধন করেছেন মাটি দেখে, তাকে টাকাটা দিয়ে দিতে, নাহলে সত্যি তোমরা ওখানে থাকতে পারবে না। চলো বন্ধুরা, আজকে আস্তে আস্তে তোমাদের কমেন্টে দেখি কারা কারা কমেন্ট করেছো, তোমাদের নামগুলো বলে দিই। চলো নিচ থেকে কমেন্ট পড়ি, একদম ওপর থেকে পড়বো না, কেন একদম শেষের কমেন্ট যে করে সেই হচ্ছে প্রথম। প্রথম কমেন্ট করেছো অনুরূপ বিশ্বাস, অনুপম বিশ্বাস ভাই, দত্তপুকুর থেকে। তারপরে রূপা দে, তারপরে আবার অনুপম বলেছো ফ্রি হলে হোয়াটসঅ্যাপে কথা বলো দিদি। বলবো ভাই, একটু ফ্রি হয়ে যাই। তারপরে বনানী কর্মকার দিদি ভাই বলেছো কি কি পিঠে খেলে। আমি কালকে খেয়েছি চুষি পিঠে, আর খেয়েছি পায়েস আর পাটিসাপটা আর পুলি পিঠে, সবই আমার হাজবেন্ড করেছিল। সত্যি কথা বলতে আমি যে পারি না তা না, আমি পারি, বাট আমার কাজের প্রচুর প্রেশার থাকে, আমি করতে পারি না, কারণ আমি অনেক অনেক কাজের সাথেই যুক্ত আছি, যার কারণে রাতের বেলাটা তোমাদের দাদা ভাই এসে রান্নাও করে, যা খেতে চাই সেগুলো করে দেয়, কখনো না পারলে বাইরে দিয়ে অনলাইন করে নিই, এটাই আমাদের কাছে অপশান আছে। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে টুকু সাবারওয়াল, তারপরে করেছো পায়েল রয়, টুকু সাবারওয়াল আবারও কমেন্ট করেছো সুইট সোনা বোন, অনেক ভালোবাসা দাদাভাই। তারপরে পাপ্পু দে কমেন্ট করেছো, তারপরে পায়েল রয় কমেন্ট করেছো, প্রিয়াঙ্কা নন্দী কমেন্ট করেছো। আচ্ছা, শুভঙ্কর ঘোড়ই বলেছে দিদিভাই হাসি মুখটা খুব ভালো লাগছে, এরকম সারা জীবনই হেসে যাবে। এবং কেমন আছো এখন দিদিভাই? ভালো আছি ভাই, আর আমি হাসতে খুব ভালোবাসি, আমি সব সময় হাসি, কারণ জীবনটা এইটুকুনি আমাদের, আজ আছি কাল নেই। কি হবে ঝগড়া মারপিট ঝামেলা করে? লোকের যতদিন পারবে লোকের ভালো করে যাও, ভালো করো না, দেখো না ভালো হবেই, ভালো করে যাও। করুক না তোমার উপর হিংসা, করুক তোমার উপর ক্ষতি, একজনকে ঈশ্বর আছে উপরে বসে, তাকে নিষ্ঠাভাবে ডাকো, যাকে মানো, লোকের ভালো করে যাও। আজকে না যেরম ভাবে তোমার জীবনটা ঘষে ঘষে চলে যাচ্ছে, চিন্তা করো আগত পর জন্ম যেন তোমার ভালো হয়, সেটা চিন্তা করো। আমরা ভাবি এখন খাবো, এখন নেবো, এখন পড়বো, এখনের মতো চলবো, আমরা কখনো ভাবি না আমাদের ফিউচার কি হবে। ফিউচারটা কেউ ভাবে না, সবাই টাকা রাখে, এটাই ভাবে আমাদের ফিউচার, জীবনে বসে খাবো। আরে ভাই, টাকা রাখলেও হয় না, কর্মটা করতে হয়। টাকা থাকলেও সেই টাকা মানুষ ভোগ করতে পারে না, বিছানায় শুয়ে শুয়ে ভোগে। তার জন্য কর্ম ভালো করলে সেই টাকাও যথাযথ তোমার কাজে লাগবে। কর্ম করো ভালো, মানুষের সাহায্য করো। তুমি যদি 500 টাকা খাও, কাউকে 50 টাকা খাইয়ে দাও, তার মধ্যে অনেক আনন্দ আছে, করেই দেখো না, দেখবে কত ভালো লাগবে। তারপর কমেন্ট করেছো বর্ষা সরকার বনু, স্বপ্না বাজাল দিদি ভাই, শাশ্বতী দে, তারপরে বাবলি মল্লিক। বাবলি, তোমার নাম কিন্তু আমি প্রত্যেক দিন পড়ি, তুমি আমাকে কমেন্ট করেছো দিদিভাই তুমি আমার নামটা কেন পড়ো না? আমি তোমার সব ঘটনা শুনি, পুরো ঘটনা মন দিয়ে শুনি, কমেন্ট করি, আমি তোমার নাম প্রত্যেক দিন বলি, তুমি হয়তো পুরো ঘটনা শোনোই না। তারপরে রিয়া দেবনাথ, তারপর হোয়াইট কিং বনু, লাভ ইউ টু বনু। আচ্ছা, তারপরে জিনি ভট্টাচার্যা বলেছে অপূর্ব দেখতে লাগছে দিদি ভাই, হেয়ার স্টাইলটা ফাটাফাটি। অনেক ভালোবাসা নিও বনু। আচ্ছা, তারপর হচ্ছে পায়েল রয়, আবার কত সুন্দর, আমাকে দেখো কালকে ড্রেস ম্যাচিং করে সুন্দর ইমোজি দিয়েছে, পার্পেল হার্ট। টিনা আচারিয়া, তারপর কমেন্ট করেছো পায়েল রয়, তারপরে আবার পায়েল রয়, তারপর মিতালি মিস্ত্রি কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো টুকাই বেরা, তারপর কমেন্ট করেছো টুকু সাবারওয়াল, তারপরে নীলিমা সিং, আবার অনুপম বিশ্বাস, রূপা দে, নিহা মাইতি। আচ্ছা, তারপর কমেন্ট করেছো 1 মিনিট, শুভঙ্কর ঘোড়ই, এগুলো তো পড়েছি আমি। আচ্ছা, তারপর কমেন্ট করেছো কিষাণু মান্না, শাশ্বতী দে, পিঙ্কি, প্রিয়াঙ্কা নন্দী, বর্ষা সরকার, পায়েল রয়, অমৃতা সরকার, শ্বেতা কোলে,
সোমা চক্রবর্তী, পিন্টু ঘোষ, তারপর পিয়ালি ভারদ্বাজ, আমাদের মিম কমেন্ট করেছো, সুস্মিতা ভট্টাচার্যা, তারপর টুকু সাবারবাল, তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং। বলেছি আমি আসলে আমার ফোনটা হট করে ও নিয়ে চলে গেল প্রিন্স, তার জন্য আমি আবার আর একটা ফোন থেকে বলছি। সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস দাদা ভাই, তারপরে পিঙ্কি সাহা, তারপরে কমেন্ট করেছো রাজীব জাসওয়াল, প্যান্থার গেমিং ওয়াইটি, টুম্পা মণ্ডল, বৃষ্টি বনু, তারপরে সিনার সুবীর। আচ্ছা, শেষ সবারই নাম বললাম, আশা করি কারোর নাম আমি মিস্টেক করিনি, কারণ ওইটা নিয়ে আমি পড়ছিলাম, হট করে পিন শেষে নিয়ে চলে গেল। যদি কারোর নাম আমি মিস্টেক করে থাকি, আচ্ছা, পিঙ্কি খাতুন, বনানী কর্মকার, আমি বলেছি কিনা জানি না, আরও একবার বলে দিলাম। সুদীপ্ত ব্যানার্জি, পাপ্পু দে, আচ্ছা, সুপর্ণা দি, কৃষ্ণা মুখার্জি, এগুলো মনে হয় আমার বলা হয়নি। যাই হোক, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার আগামীকাল দুপুর 2টোয় আর রাত 10:30টায়। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। চলো, গুড নাইট।